আসসালামু আলাইকুম সবাইকে শামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শামিউল বায়োলজি একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান, যেখানে তোমরা অফলাইন এবং অনলাইন দুটোভাবেই ক্লাস করতে পারবা। চলো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বায়োলজি বোটানি চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 এর গতদিন আমরা আলোচনা করেছি কোষ বিভাজন কত প্রকার, কি কি ছিল, এবং অ্যামাইটোসিস একটি সরল কোষ বিভাজন, সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোষ চক্র নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কোষ চক্রের যে সংজ্ঞা সেটি আমরা জেনে নেব। একটি কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং পরবর্তীতে কোষ বিভাজনের মতো ঘটনাগুলো যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। তাহলে এই যে কোষ চক্র, আমরা যে চক্র বলতে যে শব্দটি বুঝি সেটি হচ্ছে একটি চাক্রিক প্রক্রিয়া, অর্থাৎ বৃত্তাকারে ঘুরতে থাকবে। তাহলে একটি কোষ থেকে আরেকটি কোষ তৈরি হবে, সেটি থেকে আবার নতুন কোষ তৈরি হবে, এইভাবে যে এই পর্বটা চলতে থাকে, এই পর্বটাকেই আমরা বলে থাকি কোষ চক্র। এই কোষ চক্রের যে প্রাথমিক অবস্থা সেটাকে আমরা ইন্টারফেজ দশা বলে থাকি। এই ইন্টারফেজ দশায় আমাদের 90 থেকে 95% সময় খরচ হয়ে যায়। তাহলে এই ইন্টারফেজ পর্যায়ে 90 থেকে 95% সময় খরচ হয়ে গেলে আমাদের আর সময় থাকে 5 থেকে 10%। এই 5 থেকে 10% যে দশাটা, সেটা এম ফেজ মানে মাইটোসিস যে পর্যায়গুলো রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে এই সময়টা অতিবাহিত হয়ে থাকে। আমরা দেখে নেই যে এই যে কোষচক্র, এই কোষচক্রর প্রস্তাবক হচ্ছেন হাওয়ার্ড এবং প্লেক। 1953 সালে তিনি এই কোষচক্রটি প্রস্তাব করেছিলেন। কত সালে? 1953 সালে। কয়জন বিজ্ঞানী? 2 জন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে হাওয়ার্ড, একজনের নাম হচ্ছে প্লেক। এই কোষচক্রের মধ্যে যে অভ্যন্তরীণ উদ্দীপনা সৃষ্টি হয়, একটি কোষচক্র চললে তার মধ্যে যে জটিল প্রক্রিয়া সংগঠিত হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? কোষচক্র সংগঠিত হয়। তো এই অভ্যন্তরীণ উদ্দীপনার সময় কোষচক্র যখন 30 থেকে 40% সময়ে এই যে G1 অর্থাৎ বিরাম দশা, G1টা কি? বিরাম দশা। এই বিরাম দশা থেকে এস উপপর্যায় থেকে G2 পর্যন্ত যেতে যে সময়টি লাগে, এখানে 30 থেকে 40% সময় ধরা হয়। এই 30 থেকে 40% সময়ে এখানে সাইক্লিন বা সিডিকে নামক একটি প্রোটিন উৎপন্ন হয়। সাইক্লিন বা সিডিকে নামক প্রোটিন যৌগ উৎপন্ন হয়, যা এই বিরাম দশাটাকে স্থির রাখে, অর্থাৎ কোষচক্রটাকে স্থির অবস্থায় রেখে দেয়। এই স্থির অবস্থায় রাখার ফলে এখানে সিডিকি এর একটি অ্যাক্টিভেশন প্রয়োজন হয়, অর্থাৎ প্রোটিনের যে কার্যকারিতা, সেই কার্যকারিতার কারণেই এখানে স্থির অবস্থায় থাকে। তো এই অবস্থায় যদি কোষ আর বিভাজন না হয়, কোষ আর বিভাজিত না হয়, ওই পর্যায়টাতে থেকে যায়, তাহলে সেখানে কি হবে? সে কোষটি বৃদ্ধি হবে এবং মোটা হবে, যার ফলে সেখানে নির্দিষ্ট হয়ে একটি কোষ থেকে যাবে এবং পরবর্তী পর্যায়ে যদি বৃদ্ধি হয় তাহলে আবার নতুন কোষ সৃষ্টি হবে। এখানে বিপাকীয় নিউক্লিয়াস থাকে, যে বিপাকীয় নিউক্লিয়াস সেটা ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াস। এই বিপাকীয় নিউক্লিয়াসটি হচ্ছে ইন্টারফেজ অবস্থার কোষের নিউক্লিয়াসকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। এরপরে আমাদের কোষ সৃষ্টির সময় এরিথ্রোপ্রোটিন নামক একটি যৌগ উৎপন্ন হয়। এই যে প্রোটিনের যে যৌগটা উৎপন্ন হয়, এটা বোন মেরুতে লোহিত রক্তকণিকায় কোষ সংখ্যা বৃদ্ধির জন্য, বোন মেরুতে লোহিত রক্তকণিকার কোষ সংখ্যা বৃদ্ধির জন্য তৈরি হয়। এটা তৈরি হয় কিডনি থেকে তৈরি হয়।
তাহলে এই ইরিথ্রোপ্রোটিনটি বোন মেরুতে যে লোহিত রক্তকণিকার কোষ সংখ্যা বৃদ্ধি করবে, সেই বৃদ্ধি করার জন্য এটা কিডনি থেকে তৈরি হয়। যে আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কারণ বোন মেরু আমরা সবাই চিনি যে মানুষের মেরুদণ্ড, অর্থাৎ আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমরা গণিত হই, অর্থাৎ আমাদের পিঠের যে অবস্থাটি রয়েছে এই দণ্ডটাকে আমরা বলে থাকি মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের মধ্যেই থাকে বোন মেরু, অর্থাৎ হাড়ের মধ্যে যে রজ্জু থাকে সেটাকে আমরা বোন মেরু বলে থাকি। এই বোন মেরুর মধ্যে যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বৃদ্ধি পায়, সেটি কোথা থেকে আসে? কিডনি থেকে আসে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এ পর্যন্তই। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।